হ্যালো বন্ধুরা, আমি আইরিন। আর আমি এমন কিছু মুভি এক্সপ্লেন করি যা তোমাদের মাথায় সপ্তাহখানেক তো থাকবেই। তেমনই একটি মুভি হলো নেটফ্লিক্সের রিসেন্টলি রিলিজ হওয়া রোমান্টিক থ্রিলার মুভি ফির আই হাসিন দিলরুবা। ছবির কাহিনী ওইখান থেকেই শুরু হয় যেখানে পার্ট 1 শেষ হয়েছিল। পার্ট 1 যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই পার্ট 1 দেখে তারপর পার্ট 2 দেখো, তাহলে তোমরা অনেক ভালো করে পার্ট 2 কে বুঝতে পারবে। আর যদি এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মুভি শুরু হয় ভারতের উত্তরপ্রদেশ আগ্রা থেকে। আর বৃষ্টির এই রাতে আমরা রানীকে দেখতে পারি, তার মুখে রক্ত লাগানো ছিল। সে পুলিশ স্টেশনে যায় আর বলে যে আমাকে বাঁচাও, তা না হলে আমার স্বামী আমাকে মেরে ফেলবে। এরপর সিন 2 মাস ফ্ল্যাশব্যাকে চলে যায়। রানী যেই পিজিতে থাকে তার মালিককে দেখানো হয়, যে কিনা খবর দেখছিল, যাতে বলা হচ্ছিল যে যমুনা নদীর ওপরে একটি ব্রিজ ভেঙে যাওয়ায় অনেক কুমির নিচু এলাকায় এসে পড়েছে। পরে ওই বাড়িতে অভিমন্যু নামক একজন কম্পাউন্ডার আসে। সে ওই বাড়িতে থাকা আন্টির ব্লাড টেস্টের জন্য এসেছিল। আর টমেটো অনেক সস্তা ছিল, তাই তার হাতে অনেক টমেটোও ছিল। পরে রানী নিচে নামে, যে কিনা বিউটি পার্লারে কাজ করে, আর ভুলে সে অভিমন্যুর সাথে ধাক্কা খায়, যার কারণে তার সব টমেটো নিচে পড়ে যায়। পরে রানী ওই টমেটো উঠাতে তাকে সাহায্য করে। দুজনেই দুজনকে দেখে মুচকি মুচকি হাসে। পরে রানী জানতে পারে যে 5 ঘন্টার একটি ব্রাইডাল মেকআপ ক্যান্সেল হয়ে গেছে, যাতে তার অনেক বড় ক্ষতি হয়। সে রেগে তাড়াহুড়ো করে ওইখান থেকে চলে যায় তার 2টি ম্যানিকুইনকে রেখে। এটা রানীকে ইমপ্রেস করার অনেক ভালো সুযোগ ছিল। এজন্য অভিমন্যু ওই 2টি ম্যানিকুইনকে নিয়ে রানীর পিছনে দৌড়াতে থাকে, কারণ রানী রিক্সা দিয়ে তার পার্লারে যাচ্ছিল। যখন সে তার পার্লারে পৌঁছে যায় তখন অভিমন্যু ওইখানে এসে পড়ে আর তার ম্যানিকুইন গুলো তাকে দিয়ে দেয়। রানী তাকে থ্যাংক ইউ বলে আর বলে যে আপনি এত দূর পর্যন্ত এসেছেন এটা দেওয়ার জন্য। সে বলে যে না না, আমি তো এদিকেই আসছিলাম, তাই আপনার এগুলো নিয়ে এসেছি। এটা বলে সে একটি কাফনের দোকানকে পয়েন্ট আউট করে। পরে রানী কাজ করার জন্য পার্লারে চলে যায়। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু রানী দেখে যে এখনো অভিমন্যু বাইরেই দাঁড়িয়ে আছে। তখনই বৃষ্টি পড়তে আরম্ভ করে, তাই রানী অভিমন্যুর জন্য ছাতা নিয়ে যায়। তখন অভিমন্যু ডাইরেক্ট তাকে মুভি দেখার জন্য প্রপোজ করে। রানী কিছুই বলতে পারছিল না, তখনই সে তার সামনে ঋষুকে দেখে আর তাকে হ্যাঁ বলে দেয়। এরপর রানী আর ঋষু একজন অন্যজনকে দেখতেই থাকে। এখানে তারা আলাদা আলাদাই থাকে। ঋষু এখানে পিৎজা ডেলিভারি কাজ করে। সে তার কাটা হাতে একটি নকল হাত লাগিয়েছে। পুলিশ থেকে বাঁচার জন্য তারা এখনো লুকিয়ে লুকিয়ে দেখা করে, কিন্তু তারপরও তারা আশা করে যে কোনো একদিন তারা একসাথে থাকতে পারবে। ঋষু, যে কিনা এখানে রাবি নামে থাকে, সে একটি ট্রাভেল এজেন্সিতে যায় আর রানীর দেওয়া কিছু টাকা দেয়। ওই এজেন্ট তাদের পরের সপ্তাহেই থাইল্যান্ড পাঠানোর আশ্বাস দেয়। ঋষু কিছু এক্সট্রা টাকার জন্য একটি কোচিং সেন্টারও পড়ায়। ঋষুর যে বাড়িওয়ালা ছিল পুনাম, সে প্রতিবন্ধী ছিল আর সে রাবিকে অনেক পছন্দ করে। এজন্য তাকে পটানোর কোনো সুযোগই সে হাতছাড়া করে না। কিন্তু রাবি কখনোই তার সামনে গলে যায় না। পরে তার কাছে রানীর ফোন আসে আর দুজনেই দেখা করতে যায়, কিন্তু ডাইরেক্ট কথা বলে না। রানী তাকে বলে যে আজকে রাতে বাড়িতে কেউই থাকবে না, তাই সে তার মন যদি চায় তাহলে তার কাছে আসতে পারে। ঋষু তাকে বলে যে তার এজেন্টের সাথে কথা হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই তারা থাইল্যান্ডে চলে যেতে পারবে। ঋষু বলে তারপর তোমার এই কম্পাউন্ডার লাভারের কি হবে? রানী বলে যে সে সত্যি আমাকে অনেক ভালোবাসে, আমার কোনো ক্ষতি করবে না। ঋষু বলে ভয় তো ওর জন্য না, ভয় তো তোমার জন্য, তুমিই তো নিজেকে সামলাতে পারো না। এদিকে অভিমন্যু সন্ধ্যা 6টায় রেডি হয়ে হলের সব টিকিট কিনে ফুল নিয়ে হলের বাইরে রানীর জন্য দাঁড়িয়ে পড়ে। কিন্তু রানী এদিকে ঋষুর সাথে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পরে রানী আন্টির চুলে কালার করে দিচ্ছিল আর টিভিতে দেখানো হচ্ছিল যে কুমির এখন আগ্রার গলিতেও পৌঁছে গেছে। তখনই ওইখানে 2 হাতে টমেটোর ব্যাগ নিয়ে অভিমন্যু পৌঁছে যায় আর তাকে মুভি দেখার কথা বলে। তখন রানী তার কাছে ক্ষমা চায় আর বলে যে সরি, আমি একদমই ভুলে গিয়েছিলাম। অভিমন্যু বলে যে কোনো সমস্যা নেই, পরের সপ্তাহে দেখে নিব। পরে বাজারে রানী আর ঋষু একজন অন্যজনের সাথে দূরত্ব বজায় রেখে কথা বলছিল। রানী বলে যে তার অনেক খারাপ লাগছে যে সে অভিমন্যুর সাথে মুভি দেখতে যায়নি আর বেচারা এতক্ষণ তার জন্য অপেক্ষা করেছে। তখনই একজন চোর এসে রানীর ব্যাগ নিয়ে পালাতে আরম্ভ করে। ঋষু আর রানী দুজনেই ওই চোরের পিছনে দৌড় দেয়, কিন্তু ওইখানে পুলিশ এসে পড়ে আর একজন পুলিশ নেমে চোরের পিছনে দৌড়াতে আরম্ভ করে। তখনই রানীর নজর এসিপি কিশোরের ওপর পড়ে, তাই সে তার মুখ ঢেকে ওইখান থেকে বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর এসিপি কিশোর রানীর বাড়িতে পৌঁছে যায় আর রানীকে বলে যে শেষে আমি আপনাকে খুঁজে বের করেই ফেলেছি। এসিপি বলে যে দীনেশ পান্ডিতের বইটি আমি পড়েছিলাম, ক্লাইম্যাক্সটি তো অনেক ধামাকাদার ছিল, কিভাবে বউকে বাঁচানোর জন্য জামাই নিজেরই হাত কেটে ফেলে। এগুলো শুনে রানী ভয় পাচ্ছিল। এসিপি রানীকে তার ব্যাগ ফেরত দিয়ে দেয় আর বলে যে অতীতের কেউ আছে যে কিনা আপনাদের খুঁজছে। রানী এই ব্যাপারে ঋষুকে বলে দেয় আর এটাও বলে যে এসিপি দীনেশ পান্ডিতের ওই বইটি পড়েছে। কিন্তু ঋষু রানীকে বোঝায় যে সে শুধু তোমাকে ভয় দেখাচ্ছে, তার কাছে কোনো প্রমাণই নেই। দুজনেই সিনেমা হলে দেখা করতে এসেছিল, কিন্তু
কিন্তু ওইখানে কিশোরও ছিল। কিশোরকে দেখে রানী ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে পুলিশ এখন তাকে ফলো করছে। এজন্য রিশু তার মোবাইল ভেঙে ফেলে আর সিমকে কোমরে ফ্লাশ করে দেয়। রানী তাকে পরে কল করে কিন্তু কল ঢুকছিলই না। সে রিশুর ঘরে গিয়ে দেখে যে ঘর তো তালা ছিল। রানী তার পার্লারের কাজ করছিল, তখনই তার সামনে একটি ময়লার ট্রাক দাঁড়িয়েছিল। সে ওই ট্রাকটিকে ওইখান থেকে সরাতে বলে। তখনই সে লক্ষ্য করে যে ওই ট্রাকের পিছনে দীনেশ পান্ডিতের বইয়ের একটি লাইন লেখা ছিল। সে ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করে যে আপনি কি দীনেশ পান্ডিতের ফ্যান নাকি? ড্রাইভার বলে না, একটি লোক এসে বলেছিল যে এই লাইনটি লিখে যাতে আমি এই দোকানের সামনে এসে দাঁড়াই। রানী বুঝতে পারে যে এটা রিশু ছিল। সে দীনেশ পান্ডিতের বই বের করে পড়তে আরম্ভ করে যাতে ওই লাইনটি লেখা ছিল। শেষে একটি ফোন বুথের সাহায্যে রিশু রানীর সাথে কথা বলে আর তাকে বলে যে আর অল্প কয়েকদিন পরের সপ্তাহেই তারা থাইল্যান্ডে চলে যাবে। কিন্তু রানী অনেক ভয় পাচ্ছিল, কারণ সব জায়গাতেই পুলিশ তাকে ফলো করছিল। রিশু বলে যে এখন ভয় পেলে চলবে না, পুলিশের কাছে কোনো প্রমাণই নেই। তোমাকে হয়তো কালকে পুলিশ স্টেশনে ডাকতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। রিশুর কথা সত্যি হয়। পরের দিন রানীকে পুলিশ স্টেশনে ডাকানো হয় আর কিশোর বলে যে নৈতিক ভার যার সাথে আপনার অনেক কথা হয়, কে সে, বন্ধু নাকি প্রেমিক? রানী কোনো প্রশ্নেরই সোজাসুজি উত্তর দেয় না। পরে সে দীনেশ পান্ডিতের বই সম্পর্কে কিছু বলতে যাচ্ছিল, তখনই কিশোর জোরে জোরে হাসতে আরম্ভ করে। আপনি শেষ পর্যন্ত পান্ডিতজিকে এই কথা তো নিয়েই এসেছেন। রানী বলে যে আনতে তো হবে, কারণ কিছু বছর আগে তাকে এভাবেই ডেকে অপমানিত করা হয়েছিল আর সে এখন ওই বইয়ের মাধ্যমেই তার অপমানের প্রতিশোধ নিচ্ছে। আর তার সব নোভেলে হার সবসময় পুলিশদেরই হয়। তখনই ওইখানে ডিএসপি মৃত্যুঞ্জয় আসে, যে রানীকে বলে যে আমি আপনার আত্মীয় হই। কিন্তু রানী তাকে একদমই চিনতে পারে না। তখন সে তার পরিচয় বলে যে সে রিশুর মার বোন জামাইয়ের বোনের জামাইয়ের ভাই, মানে সে নীলের আপন চাচা। এটা শুনে রানী আরো ভয় পেয়ে যায় আর মৃত্যুঞ্জয় বলে যে আপনার জন্য নীল শুধু আপনার জামাইয়ের দূর সম্পর্কের ভাই হবে, কিন্তু আমার জন্য আমার জীবন ছিল, আমার ভাইয়ের ছেলে ছিল। এখন কিশোরের জায়গায় মৃত্যুঞ্জয়ী এই কেসকে সামলাবে। সে রানীকে নৈতিকের সম্পর্কে জিজ্ঞেস করে, আরো জিজ্ঞেস করে যে সে এতবার ট্রাভেল এজেন্টে ফোন করে কেন। রানী বলে যে আমি কিভাবে জানবো, হয়তো তার ঘুরতে ভালো লাগে তাই। মৃত্যুঞ্জয় জানে যে রিশু আগ্রাতেই কোথাও আছে, কারণ রানী কখনো একা থাকতে পারবে না। কিন্তু রানী বলে যে আমি আজকের যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমি একাই নিজেকে সামলাতে পারি। এটা শুনে মৃত্যুঞ্জয় হেসে বলে যে মানুষ আমাকে কাঠ ঠোকরা বলে, কারণ যতক্ষণ কাঠ ঠোকরানো গাছকে ঠুকরিয়ে ছিদ্র না করে ততক্ষণ পর্যন্ত থামে না। মানে সে বুঝাতে চাইছে যে সে এত সহজে রানী আর রিশুকে ছাড়বে না। সে বলে যে এবার যখন রিশুর সাথে কথা বলবেন তখন বলবেন যে মন্টু চাচা ফিরত এসেছে। মৃত্যুঞ্জয়ের কথায় পুলিশটা পুরো আগ্রাতেই ছড়িয়ে রিশুকে খুঁজতে আরম্ভ করে আর ওই এলাকাগুলো তো যায় যেখানে রানী বেশি আসা যাওয়া করত। রিশু ওই ট্রাভেল এজেন্সির কাছে গিয়ে দেখে যে ওইখানেও পুলিশ পৌঁছে গেছে আর তার এজেন্টকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে। অন্যদিকে পুলিশ ওই বাড়িতে পৌঁছে যায় যেখানে রিশু লুকিয়েছিল। তারা বাড়িওয়ালা পুনামকে তার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে এই লোকটি কি এখানে থাকে। পুনাম বলে যে আমি 2 মিনিট আসছি। পরে সে রিশুর রুমে গিয়ে তাকে বলে যে পুলিশ তার খোঁজ করছে। তারপর যদি সে বলে তাহলে পুনাম কখনোই পুলিশকে কিছুই বলবে না। রিশু অনেক ভয় পাচ্ছিল আর পুনাম বাইরে এসে পুলিশদের বলে যে সে এই লোকটিকে একদমই চিনে না। এটা শুনে পুলিশ ওইখান থেকে চলে যায়। রাতে লুকিয়ে লুকিয়ে রিশু রানীর সাথে দেখা করতে যায়। সে অনেক আতঙ্কে ছিল, কারণ সে তার মন্টু চাচাকে চিনে। সে অনেক কঠিন একজন মানুষ। রিশু রানীকে বলে যে সব শেষ হয়ে গেছে, তারা ট্রাভেল এজেন্টকেও ধরে ফেলেছে। রানী বলে যে চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। রিশু বলে আমরা যদি চলে যাই এটা তাদের জন্য আরো বেশি ভালো হবে। রিশু বলে যে সে নিজেকে স্যালেন্ডার করে দিবে। রানী বলে পাগল হয়ে গেছো নাকি, আমরা এত দূর পর্যন্ত এসেছি স্যালেন্ডার করার জন্য, আর তুমি তো তোমার হাতও কেটে ফেলেছো। তখনই সে দেখে যে নিচে অভিমন্যু তার সাথে দেখা করতে এসেছে। অভিমন্যুকে দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে রিশুকে বলে যে মন্টু চাচা মনে করে আমি তোমাকে এখনো ভালোবাসি আর এখনো সংযোগে আছি। আমার কাছে একটি প্ল্যান আছে, কিন্তু তোমার আমার উপর বিশ্বাস রাখতে হবে। রাতে সে অভিমন্যুর কাছে যায় একসাথে মুভি দেখার জন্য। রানী লাল শাড়িতে বৃষ্টিতে ভিজে তার কাছে যায় আর বলে যে আপনি কি আমাকে বিয়ে করবেন। অভিমন্যু বলে যে প্রেম না করে ডাইরেক্ট বিয়ে। এটা শুনে রানী বলে যে প্রেম করার মতো সাহস আর নেই। পরের দিন রিশু আর রানী মন্দিরে যায় দেখা করার জন্য। ওইখানে রিশু বলে তুমি যা করছো তা ঠিক না, কিন্তু যদি মন্টু চাচা থেকে পিছ ছাড়াতে চাও তাহলে এই প্ল্যানই কাজ করবে। সে রিশুকে বলে যে 3 দিন পর আমার বিয়ে, তুমি অবশ্যই এসো। পরে বিয়ের দিন দেখানো হয় যেখানে রানী সেজেগুজে তৈরি হয়ে গেছে। বিয়েতে মন্টু চাচা আর কিশোরও এসেছিল। তারা রিশুর আসার অপেক্ষা করছিল। তাদের বিশ্বাস রিশু এখানে অবশ্যই আসবে। পরে রানী আর অভিমন্যুর বিয়ে হয়ে যায়। তখনও রানীর চোখ শুধু রিশুকেই খুঁজছিল। ওইখানে সে ব্যান্ড বাজার মাঝে রিশুকে দেখে, কিন্তু এক পলকেই সে অদৃশ্য হয়ে যায়। পরে রানী অভিমন্যুর বাড়িতে আসে। দুজনেই অনেক কাছাকাছি এসে পড়েছিল, কিন্তু তখনই রানী থামিয়ে দেয়। সে বলে যে
তোমার কাছে হুইস্কি আছে? এরপর দুজনেই ড্রিঙ্ক করতে করতে কথা বলতে আরম্ভ করে। রানী অভিমন্যুকে জিজ্ঞেস করে, তুমি কি দীনেশ পান্ডিতকে চিনো? অভিমন্যু বলে, না তো। রানী বলে, আমার সাথে দেখা হওয়ার আগে ঋষুও জানতো না। অভিমন্যু বলে যে সে 8 বছরের ছিল যখন তার মা বাবার মৃত্যু হয়েছিল। তার পরিবার বলতে শুধু তার চাচা চাচি আর তার ছেলেমেয়েরাই ছিল। যখন তার বয়স 20 বছর ছিল তখন তাদেরও মৃত্যু হয়ে যায়। এখন শুধু অভিমন্যু বেঁচে আছে। পরে সে কম্পাউন্ডারে চাকরি পায়, কিন্তু এই চাকরি তার একদমই ভালো লাগে না। সে অনেকবার মরার চিন্তা ভাবনা করেছে। পরে একদিন সে ক্লিনিকে রানীকে দেখেছে। রানীকে দেখার পর তার জীবনই পরিবর্তন হয়ে গেছে। পরের দিন থেকে তারা একসাথেই থাকতে আরম্ভ করে। দুজন মিলে সব কাজ করে আর একজন অন্যজনকে ভালো করে বোঝার চেষ্টা করছিল। আর রানী পুলিশ থেকে লুকিয়ে লুকিয়ে থাকতো। একদিন যখন রানী পিৎজা অর্ডার করে তখন পিৎজা ডেলিভারি করার জন্য ঋষু আসে। দুজন দুজনকে দেখে খুশি হয়ে যায়। অভিমন্যু বলে যে আমি তো কোনো পিৎজা অর্ডার করিনি। রানী বলে যে আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। পরে তারা এক রাতে সাপ সিঁড়ি খেলে যখন অভিমন্যু হেরে যায়। রানী বলে যে এ কেমন এক্সপার্ট, একটি গেমও জিততে পারলে না। অভিমন্যু বলে যে আমি তো জীবনের খেলায় জিততে চাই। রানী বলে যে আমি তোমার জন্য ছাদ থেকে নিচে লাফ দিতে পারবো, কিন্তু তারপরও ভালোবাসতে পারবো না। পরে সে অভিমন্যুকে দীনেশ পান্ডিতের বই দেয়। আর পরের দিন পুনাম ঋষুকে দরজায় ঠেকিয়ে কিস করার চেষ্টা করে। এদিকে রানী ওই সবকিছু দেখে ফেলে। পুনাম ঋষুকে বলে যে জানো আমার পা কিভাবে ভেঙেছে? কারণ আমি আমার এক্স বয়ফ্রেন্ডের জন্য 2nd ফ্লোর থেকে লাফ দিয়েছিলাম। এরপর সে রানীর সাথে দেখা করতে যায় আর বলে যে পুনাম আমাকে ব্ল্যাকমেল করছে। এখানে আমি কি করব? আমি তো ওর থেকে দূরে থাকারই চেষ্টা করি। রানী এত কিছুর মধ্যে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। সে বলে যে তোমার কি মনে হয় আমরা কখনো কি একসাথে থাকতে পারবো? এরপর ঋষু তাকে বলে যে যদি আমার মাথা কেটেও এটা সম্ভব করতে হয় তাহলে আমি ওইটাই করব। এমনিও তো আমি তোমার জন্য ক্রিমিনাল তো হয়েই গেছি। রাতে রানী অনেক মদের নেশা ছিল যখন অভিমন্যু তার কাছে আসে। রানী অভিমন্যুর সামনে সবকিছু বলতে আরম্ভ করে। সে বলে যে সে শুধু তার ভালোবাসার মানুষটির সাথে থাকতে চায়, কিন্তু এর মাঝে সে অভিমন্যুর সাথে বেইমানি করছে। অভিমন্যু এই কথাগুলো শুনে অনেক অবাক হয়ে গিয়েছিল। রানী নেশায় ছিল তাই অভিমন্যু তাকে বিছানায় নিয়ে শুইয়ে দেয়। পরের দিন সকালে যখন রানী ঘুম থেকে ওঠে তখন অভিমন্যু তাকে মোবাইল দিয়ে বলে যে ঋষুকে ফোন দিয়ে আমার কাছে দাও। পরের সিনে দেখানো হয় যে মেলায় অভিমন্যু ঋষুর সাথে দেখা করে আর বলে যে আমি আপনাদের সাহায্য করতে চাই যাতে আপনারা এখান থেকে বেরোতে পারেন। পুলিশদের আমি সামলিয়ে নিব। ঋষু বলে তুমি কিভাবে? তখন সে বলে কারণ আমি কম্পাউন্ডার। আইজি থেকে প্রায় সবার ঘরেই আমার আসা যাওয়া হয়, সবার রহস্যই আমার জানা আছে। ঋষু তাকে বলে যে আপনি কেন আমাদের সাহায্য করছেন? তখন সে বলে যে সে রানীকে অনেক ভালোবাসে, সে রানীর সাথে থাকতে পারবে না। কমপক্ষে রানী তো তার ভালোবাসার মানুষটার সাথে থাকুক, আর রানীর খুশিতেই সে অনেক খুশি হবে। আর কখনো যদি তোমার থেকে রানীর মন ভরে যায় তাহলে আমার মনের দরজা রানীর জন্য সবসময় খোলা থাকবে। এটা শুনে ঋষু একটু রেগে যায়। পরে অভিমন্যু তার ক্লিনিকের একটি রুমে ঋষুকে থাকার জায়গা দেয় আর বলে যে আপনারা 2 দিন পরে থাইল্যান্ডে চলে যেতে পারবেন। আজকে সানডে, তাই কেউই আসবে না। ততক্ষণ পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন। রানী অভিমন্যুকে সরি বলে কারণ তার ভালোবাসা পাওয়ার জন্য সে অভিমন্যুকে ফাঁসিয়েছিল। অভিমন্যু বলে যে ঠিক আছে, কিছু হবে না, শুধু শেষবারের মতো আমার সাথে একটি মুভি দেখে নিন। রানী এতে রাজি হয়ে যায়। পরে দেখানো হয় যে পুনাম ঋষুকে খুঁজতে খুঁজতে এখানেও পৌঁছে যায়। সে ঋষুর অনেক কাছে এসে পড়ে। ঋষু বলে আমাকে শুধু 1 মাসের সময় দাও, এরপরে আমি নিজে এসে তোমার সাথে দেখা করব। পুনাম যাওয়ার পর এখানে অভিমন্যু আসে। সে ঋষুর জন্য মটর পোলাও নিয়ে এসেছে। সে ভিতরে গিয়ে ফুলের গ্রান পায়, তাই সে ঋষুকে জিজ্ঞেস করে এখানে কি কোনো মেয়ে এসেছিল নাকি? ঋষু বলে হ্যাঁ, পুনাম এসেছিল, সে তার বাড়িওয়ালা। অভিমন্যু বলে যে পুনাম আপনার থেকে কি চায়? ঋষু বলে যে সে আমাকে চায়। এই কথায় দুজনেই হাসতে আরম্ভ করে। অভিমন্যু পুনামের পুরো নাম জানতে চায়, কিন্তু ঋষু বলে যে তুমি আমার উপর বিশ্বাস রাখো, পুনাম আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অভিমন্যু বুঝতে পারে যে এখানে অন্য কেউ এসেছিল, তাই সে ঋষুকে জিজ্ঞেস করলে সে বলে যে না তো, আর এখানে কেউই আসেনি, কিন্তু এখানে জোতায় লাগানো মাটি পড়েছিল। এজন্য অভিমন্যু বুঝতে পারে যে ঋষু মিথ্যা বলছে। পরে অভিমন্যু রানীকে যমুনা নদীতে ঘোরাতে নিয়ে যায়। রানী বলে যে শুনেছি এখানে কুমির আছে, কিন্তু হয়তো তারা ব্রিজের নিচের অংশে আছে, কারণ পুলিশ তো এই জায়গার চারদিকে ব্রেকেট লাগিয়ে দিয়েছে। অভিমন্যু বলে যে আপনার কি মনে হয় কুমিরকে পুলিশ আটকিয়ে রাখতে পারবে? এই পুরো নদী তো তাদের এলাকা। ওই মাটি দেখে অভিমন্যু বলে যে এই মাটি তো রাজগীর জঙ্গলের মাটি, যেখানে ওই বিষাক্ত সাপ পাওয়া যায়। ওই সাপের বিষেই তার পুরো পরিবারের মৃত্যু হয়েছিল। এদিকে অভিমন্যু রানীকে বলে যে আমার চাচার ব্যবসায় আমার বাবার সাথে বেইমানি করেছে, এজন্য আমি তার পুরো পরিবারকে মেরে ফেলেছি, কারণ বেইমানি আমি একদমই সহ্য করতে পারি না। আমি তো আপনাকে সত্যিকারে ভালোবেসেছিলাম। এদিকে ঋষু অনেক ভয় পাচ্ছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে অভিমন্যু একদম তার মতোই পাগল, তাই সে রানীর ক্ষতি করতে পারে। ওইদিকে রানী অনেক ভয় পাচ্ছিল, কিন্তু অভিমন্যু রানীকে ওইখানে কিছুই করে না, আর তারা ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছে যায়। সে রানীকে দেখায় যে সে দীনেশ পণ্ডিতের অনেক বড় ফ্যান, কারণ তার কাছে পণ্ডিতের বইয়ের অনেক কালেকশন ছিল।
বিশেষ করে ওই বইটি যা রানীর জীবনের কাহিনীর মতো। সে বলে যে আমি এখন আপনাদের বরাবর হয়ে গেছি, এখন দেখতে হবে যে পণ্ডিতের সবচেয়ে বড় ফ্যান কে, আপনি না আমি। প্রথমবার রানীকে ক্লিনিকে যখন সে দেখেছিল তখনই সে তার হাতে পণ্ডিতের বইকে নোটিস করেছে, এজন্য সে তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। এর পরের সিনেই রানী পুলিশ স্টেশনে পৌঁছে যায়। রানী মৃত্যুঞ্জয়কে বলে যে অভিমন্যু আমাকে মেরে ফেলবে, সেই তার পুরো পরিবারকেও খুন করেছিল। মৃত্যুঞ্জয় তার বড় ভাইকে ফোন করে বলে যে নীলের খুনিকে খুব শীঘ্রই আপনার কাছে নিয়ে আসব। পরে সে তার লোকদের বলে যাও তোমরা ম্যাডামের 2 জামাইকে ধরে নিয়ে আসো। এরপর পুলিশ অভিমন্যুর বাড়িতে আর তার ক্লিনিকও পৌঁছে যায়, কিন্তু তারা না তো অভিমন্যুকে খুঁজে পায় আর না ঋষুকে। তবে তারা দীনেশ পণ্ডিতের বইয়ের কালেকশন পেয়ে যায়। পুলিশ স্টেশনে কিশোর একটি লাশ পাওয়ার খবর পায়, তাই তারা ওই নদীর পাড়ে যায় আর ওইখান থেকে একটি লাশ বের করে। তার কাছ থেকে একটি ব্রিফকেসও পাওয়া যায় যেখানে অভিমন্যুর আই কার্ড ছিল, আর তার সাথে পুনমের লাশ পায়। পরে পুলিশ অফিসার রানীকে বলে যে তুমি অভিমন্যু আর পুনমকে মেরেছো। রানী বলে আমি কাউকেই খুন করিনি। কিশোর জিজ্ঞেস করে ঋষু কোথায়, কিন্তু রানী কিছুই বলে না, তাই তাকে জেলে বন্দি করে দেওয়া হয়। মৃত্যুঞ্জয় হাওয়ালদার মিনাকে জিজ্ঞেস করে একে কতক্ষণ বন্দি করে রাখতে পারবো। সে বলে যে শুধুমাত্র 24 ঘন্টার জন্য, পরে একে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। কিন্তু মৃত্যুঞ্জয় বলে যে আজকে তো শনিবার আর সে সোমবারে রানীকে কোর্টে নিয়ে যাবে। ঋষুর জন্য রানী অনেক মার খাচ্ছিল, তাকে মার খেতে দেখে মৃত্যুঞ্জয় চিন্তা করে যে কিভাবে এই দুইজন দুজনকে এত ভালোবাসতে পারে। পরে সে আরিফকে বলে যে মিডিয়াতে খবর ছড়িয়ে দাও যে রানীকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু আরিফ বলে যে এটা করা ঠিক হবে না, এতে চারদিকে চাপ সৃষ্টি হবে। মৃত্যুঞ্জয় বলে আমি তো এটাই চাচ্ছি। এখন খবরে দেখানো হচ্ছিল যে রানীর ওপর ডাবল মার্ডারের আরোপ লেগেছে, আর এর আগেও সে একটি মার্ডার করেছে, কিন্তু ওই সময় সে বেঁচে পালিয়ে গেছে। খবর দেখে ঋষু অনেক রেগে যায়। পরে সে একটি ভিডিও বানায়। ওই ভিডিওতে সে বলে যে সে স্যালেন্ডার করার জন্য প্রস্তুত, কিন্তু রানীকে ছেড়ে দিতে হবে। আর এটাই তো মৃত্যুঞ্জয় চাইছিল। এভাবে তার প্ল্যান সাকসেসফুল হয়ে যায়। এরপর মৃত্যুঞ্জয় আর কিশোর ব্রিজে এসে তাদের প্ল্যান তৈরি করে। মৃত্যুঞ্জয়ের প্ল্যান হলো সে ওইখানে রানী আর ঋষু দুজনকেই মেরে ফেলবে আর দুজনের কাহিনী এখানেই শেষ করে দিবে। পরে রাতে পুলিশ রানীকে নিয়ে পুলিশ স্টেশন থেকে বের হয়। ব্রিজের চারদিকেই পুলিশদের লোকেরা ছড়িয়ে পড়ে ঋষুকে ধরার জন্য। ফাইনালি ব্রিজে তারা ঋষুকে দেখতে পায়। পরে তারা রানীকে ঋষুর দিকে পাঠায়। এরপর তারা ওই ব্রিজটিকে সিল করে দেয় যাতে তারা পালাতে না পারে। কিন্তু তখনই পুলিশদের সাথে থাকা একজন সামনে এগিয়ে আসে। এটা দেখে কিশোর ভয় পেয়ে যায়, কারণ এরকম হলে তো তাদের প্ল্যান সাকসেসফুলই হবে না। তখনই একটি কনস্টেবল এসে মৃত্যুঞ্জয়কে বলে যে অভিমন্যুর ডিএনএ মৃত ব্যক্তির সাথে ম্যাচ হয়নি, মানে ওই লাশটি অভিমন্যু ছিল না। এখানে দেখানো হয় যে ওই এগিয়ে আসা পুলিশটি অভিমন্যু ছিল। সে এগিয়ে যায় ঋষু আর রানীকে মারার জন্য। কিশোর অভিমন্যুকে এরকম করতে না করে। এখানে অভিমন্যু রানীকে বলে যে আমি আপনাকে জীবন দিয়ে ভালোবেসেছিলাম, আমার মনের সব কথা আমি আপনাকে বলেছি, আর এটাও বলেছিলাম যে বেইমানি আমি একদম সহ্য করতে পারি না। সে তাদের মারার জন্য বন্দুক উঠায়। তখন ঋষু অভিমন্যুর সাথে ফাইট করতে আরম্ভ করে। লড়াই অভিমন্যুর হাত থেকে বন্দুক নিচে পড়ে যায়, যা রানী উঠিয়ে ফেলে। কিন্তু তখনই পুলিশ রানীর ওপর ফায়ার করে দেয় যাতে সে ব্রিজের রেলিংয়ে ঝুলে যায়। ঋষু তাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু পিছন থেকে অভিমন্যু তাকে অনেক আঘাত করছিল, তাই সেও অভিমন্যুকে ধাক্কা দিয়ে দেয়। এতে অভিমন্যু পানিতে পড়ে যায়, সাথে ঋষু আর রানীও পড়ে যায়। পরে ওইখানে কিশোর, মৃত্যুঞ্জয় আর তার বাকি সব পুলিশরাও পৌঁছে যায়, কিন্তু তারা পানিতে কিছুই দেখতে পায় না। মনে হচ্ছিল এই লাভ স্টোরি এখানেই শেষ হয়ে গেছে, কারণ নদীতে অনেক কুমির ছিল। এখন মৃত্যুঞ্জয় সবাইকে সার্চ অপারেশন শুরু করতে বলে। সকাল পর্যন্ত খুঁজেও তারা নদীতে কাউকেই খুঁজে পায় না, শুধু ঋষুর নকল হাত ছাড়া। এরপর শহরের সব সিসিটিভি ক্যামেরায় সব রাস্তাঘাটে সবকিছু ভালো করে চেক করা হয়। শেষে মৃত্যুঞ্জয় কিছু পায়, যা পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। পরের দিন পুলিশ স্টেশনে হওয়া মিটিংয়ে মৃত্যুঞ্জয় তার সিনিয়র অফিসারকে বলে যে রানী, ঋষু আর অভিমন্যুর মৃত্যুতে লাভ এদেরই, কারণ তারা যদি জীবিত হতো তাহলে জেলে বন্দি থাকতো। রানী তো জেলেই ছিল, আর নীলের মার্ডারের জন্য ঋষুরও জেল হতো, আর অভিমন্যুর জেল হতো তার পুরো পরিবারের মার্ডারের আরোপে, যে কিনা অভিমন্যুকে তার পরিবারের মার্ডারের দিনই তাকে সাপের বিষ এনে দিয়েছিল। আর ওই লাশটি লাল্লানের লাশই ছিল, যেই লাশটি পুনমের সাথে ওই নদীর পাড়ে পেয়েছিল। লাল্লান অভিমন্যুর সব রহস্যই জানতো, তাই সে তাকেও মেরে ফেলেছে। আসলে পুনমও তাদের সব রহস্য জানতো, তাই অভিমন্যু তাকেও মেরে ফেলেছে। এরপর আরো একটি সিসিটিভি ফুটেজ পায় ঘরের সামনে থেকে, যেখানে দেখা যাচ্ছে যে অভিমন্যু নদীর পাড় থেকে ফেরত আসে। তার 15 মিনিট পর ঋষু অভিমন্যুর বাড়িতে আসে। এরপর ওই তিনজনের মধ্যে কিছু তো হয়েছিল। তারপর রাত 10টায় বৃষ্টিতে ভিজে রানী দৌড়াতে দৌড়াতে পুলিশ অফিসারের কাছে গিয়েছিল, যা মুভির প্রথমে আমাদের দেখানো হয়েছিল। এরপর ঋষু আর অভিমন্যু একসাথে বাইকে করে বের হয়। তাদের মধ্যে ওই 15 মিনিটে কিছু তো হয়েছিল, তারা কিছু তো প্ল্যান করেছিল। কিন্তু তার সিনিয়র অফিসার তাকে বলে যে এই কেসকে ছেড়ে দাও, মিডিয়া থেকে অনেক প্রেশার আসছে, এই কেস ক্লোজ করে দাও। কিন্তু কিশোর মৃত্যুঞ্জয়কে বলে যে ফাইল ক্লোজ করলেই কি কেস বন্ধ হয়ে যাবে? সত্যকে যতই ঢাকা দেওয়ার চেষ্টা করা হোক না কেন, সত্য বের হওয়ার রাস্তা ঠিকই বের করে নেয়। এখন 6 মাস পরের সিন দেখানো হয়।
এখানে হিমাচল প্রদেশ দেবসারে রানীকে দেখানো হয়, যে কিনা একদম ঠিকঠাক ছিল। আরো দেখানো হয় যে ওই রাতে আভিমান্যু তাকে পানি থেকে বের করতে পেরেছিল, কিন্তু তারা ঋষুর কোনো খোঁজ পায়নি। যখন রানী বাচ্চাদের পড়াচ্ছিল তখন ওইখানে আভিমান্যু আসে। এখানে দুজন একসাথেই থাকে। রানী ছাত্রছাত্রীদের হিন্দু ক্লাস নিত। একদিন সে এক ছাত্রের খাতায় এমন কিছু দেখে যা দেখে সে অবাক হয়ে যায়। এরপর বিহারে মৃত্যুঞ্জয়কে দেখানো হয়, যেখানে তার বউ বলে যে তোমার জন্য পার্সেল এসেছে, একটি বই যেটাতে কুমিরের ছবি আছে। মৃত্যুঞ্জয় দেখে যে এটা তো দীনেশ পান্ডিতের বই। এতে লেখা ছিল যে এই বইটির মাত্র 3টি কপি আছে, আর তাদের মধ্যে একটি আপনি পড়ছেন। যেখানে সুরাজ আর আর্জুন মেইন ক্যারেক্টার ছিল, ওই সুরাজ আর আর্জুনই ছিল আভিমান্যু আর ঋষু। এখন কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে ওই দুর্ঘটনার 3 দিন আগে চলে যায়। তারা ব্রিজ থেকে 2 কিলোমিটার দূরে কুমিরদের জন্য মাংস দিতে যায়, যাতে কুমিররা ওই ব্রিজ থেকে দূরে সরে আসে। এরপর ওই ঘটনার দিন তারা 3 জন প্ল্যান করেই পানিতে লাফ দেয়। কিন্তু ক্লাইম্যাক্স এখনো বাকি আছে, যা জানতে হলে আভিমান্যুকে তোতাময়না লাভার্স পয়েন্ট দেবসান হিমাচল প্রদেশে যেতে হবে। আভিমান্যু একটি চিঠি পায়, যেখানে তাকেও ওই ঠিকানা মতোই যেতে বলা হয়। সে ওইখানে গিয়ে দেখে যে রানী তো ওইখানে আগেই উপস্থিত ছিল। সে একদম পাহাড়ের চূড়ায় বসেছিল। আভিমান্যু তাকে ওপরে আসতে বলে, কিন্তু রানী বলে যে লাল্লান আর পুনাম আমাদের প্ল্যানে ছিল না, তাহলে তুমি তাদের কেন মেরেছ? আভিমান্যু বলে যে আমার কাছে তাদেরকে রিস্ক মনে হয়েছে, তাই আমি তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। পরে ওইখানে মৃত্যুঞ্জয় পৌঁছে যায়। সে বলে যে রানী যদি পাহাড় থেকে লাফই দিবে তাহলে আমাদেরকে ডেকেছে কেন? পরে ওই রাতের ফ্ল্যাশব্যাককে দেখানো হয়, যে রাতে ঋষু রানীর ঘরে গিয়েছিল আর রানী হঠাৎই অজ্ঞান হয়ে যায়। দুজনে মিলে রানীর জ্ঞান ফিরিয়ে আনে। আর আভিমান্যু রানীকে দীনেশ পান্ডিতের বই দেখায়, যার নাম ছিল কুমিরের শিকার। সে বলে যে যদি আমরা বেঁচে থাকতে চাই তাহলে আমাদেরকে মরতে হবে। রানী এরকম আর করতে চাইছিল না, কিন্তু ঋষু তাকে রাজি করিয়ে ফেলে, কারণ তার মন্টু চাচা এত সহজে তাদেরকে ছাড়ার পাত্র ছিল না। পরে দেখানো হয় যে যখন 3 জন পানিতে লাফ দেয় তখন নিচে একটি কুমির ছিল, যে উঠে তাদের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে। আভিমান্যু রানীকে নিয়ে পানির বাইরে এসে পড়ে। তখন রানী কান্না করতে আরম্ভ করে, কারণ সে মনে করেছিল যে ঋষুকে কুমির খেয়ে ফেলেছে। আভিমান্যু এসবে অনেক খুশি হয়, কারণ রানী এখন শুধু তার হবে। এজন্য রানী মৃত্যুঞ্জয়কে এখন ডেকেছে, যাতে ঋষুর খুনি আভিমান্যুকে শাস্তি দিতে পারে। কিন্তু আভিমান্যু বলে যে আমি ভুল কি করেছি? তোমরা দুজনে তো এরকমই করেছিলে, মানে তোমরা যেটা করেছো ওইটা ভালোবাসা, আর আমি যেটা করেছি ওটা ভুল। রানী বলে যে তুমি কখনোই আমাকে ভালোবাসোনি, তুমি আমাকে পেয়ে গেলেও আমাকে জিততে পারবে না। এরপর সে ওইখান থেকে লাফ দিয়ে জীবন দিয়ে দেয়। মৃত্যুঞ্জয় তার টিমকে নিচে পাঠায় সার্চ অপারেশনের জন্য, আর সে আভিমান্যুকে অ্যারেস্ট করে ফেলে। এখন তারা এয়ারপোর্টে বসেছিল, আর মৃত্যুঞ্জয় একটি কনস্টেবলের সাথে কথা বলছিল। পরে আভিমান্যু তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, রানীর লাশকে খুঁজে পাওনি তো? এরপর সে হাসতে আরম্ভ করে। পরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ঋষু ওই রাতে তার নকল হাত দিয়েই ওই কুমিরের সাথে ফাইট করেছিল, আর কোনো রকমে সে ওই পানি থেকে বের হয়ে আসে। আর রানী স্কুলের ছাত্রের কপিতে দীনেশ পান্ডিতের বইয়ের একটি লাইন লেখা পায়, যাতে সে বুঝতে পারে যে ঋষু বেঁচে আছে। ঋষুকে দেখে সে অনেক খুশি হয়। পরে রানী যখন পাহাড় থেকে নিচে পড়ে তখন সে একটি নদীতে পড়ে, আর সে জীবন্তই ছিল। সে ঠিকঠাক মতো নদী থেকে বের হয়ে আসে আর ঋষুকেও পেয়ে ফেলে। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে। আজ ফাইনালি তারা এক হতে পারবে। ওইদিকে মৃত্যুঞ্জয় এই কাহিনীর কথা চিন্তা করে শুধু হাসতেই থাকে, আর সে এটাও জানে যে দীনেশ পান্ডিত আভিমান্যুর বাবা। পরে মুভি এখানেই শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিও। মুভিটি তোমাদের কেমন লেগেছে মতামত অবশ্যই কমেন্টে জানাবে।